আপডেট থাকায় বেলা 2টায় বিছানা ছাড়লো শাহানো। মোবাইলে ঘড়ি দেখার পর ওর মনে পড়লো মা আজ বাসায় নেই। কেননা এইভাবে ঘুমানোর সুযোগ সব আপডেটে থাকে না ওর। বাসায় থাকলে মিসেস সারোয়ার সকালবেলা ওকে খাওয়াতে ডেকে তুলবেই। সারোয়ার হামিদ আজ স্ত্রী নিয়ে পুরনো এক প্রতিবেশীর দাওয়াতে গেছেন। দাওয়াত ছিল ওদের 4 জনেরই, কিন্তু শাহানুর বাসায় আসার পরপরই আরাম করার চেয়ে দাওয়াতে যাওয়াকে কখনোই মানত না। ছুটির দিনটায় পছন্দের মুভি দেখবে বলে দিবাও যায়নি। কাঁধের পিছন দিকটা টিপতে টিপতে ঘুমো ঘুমো অবস্থায় ড্রয়িং রুমে আসলো শাহানুর। টিভি অন করে সোফায় বসে বসে দিবা মোবাইল ঘাঁটছিল। এক পলক ভাইয়ের দিকে চেয়ে মুখ ভেঙচিয়ে বলল, এসেছেন নবাব জাদা, এতক্ষণে ঘুম ভাঙলো আপনার? একটু দেরি হয়ে গেছে, কি করব বলো। বাপের মন জুগিয়ে চলা চিন্তা মাথায় নিয়ে ঘুমাতে যায় না তো। রেগে ফোন রেখে মমি চালু করলো দিবা। জবাব দিয়ে শাহানুর কিছু নিয়ে গেল। ফ্রিজ থেকে এক বোতল জুস ও ব্রেডের প্যাকেট নিয়ে বসে গেল সোফায়। সেন্টার টেবিলের ওপর পায়ের ওপর পা তুলে ব্রেড মুখে পড়ল। দিবা বলল, শুধুমাত্র বেড়ে খাওয়ার আলসেমতে এসব গেছিস? মাকে আর কত জ্বালাবি বলতো? মা জ্বলে না, তুই জ্বলিস। আমারও তো সময় নেই তোকে নিয়ে জেলাস হব। তুই কাজের কথায় আয়। নিকম্মা যখন হয়েছিস, বিয়েটা কর যাতে তোর সব কাজ তোর বউ করে দেয়। আমার কাজ যাতে আরেকজন এসে করে দেয়, এর জন্য আমার বিয়ে করা লাগবে? করবি না বিয়ে? তাহলে মানহা আপুকে এমনি এমনি বাসায় নিয়ে এসেছিস? বিয়ে করব কি করব না সেটা পরে দেখছি। তুই আপাতত তোর এই ফালতু কথাবার্তার মাঝে মানহাকে আর টানা বন্ধ কর। শি ইজ টোটালি আউট অফ ইট নাও। উই ব্রোক আপ ইয়েস্টারডে। কি মানহা আপু টিকলো না? ও না একদম তোর মতো মেন্টালিটি ছিল। 6টা বছর বেছে বেছে একজনকে ধরলি, সেটাও চলে গেল। এখন তোর কি হবে ভাইয়া? মেয়ে কোথায় পাবি তুই? বিয়ে করবি কাকে? চরম বিস্ময় নিয়ে বলল দিবা। ও নাটকীয় ভাবকে পাত্তা দিল না শাহানু। নিরাশ কণ্ঠে বলল, রিমোট দে। দেখছিস না মুভি দেখছি? মোবাইলে দেখে যা, আমাকে রিমোট দে। না, আমি টিভিতেই দেখব। এবারে শাহানুরের রাগ হয়। অপর পাশ থেকে রিমোট নেবে বলে হাত বাড়ালো ও। দিবা খপ করে নিয়ে নেয় রিমোটটা। কেননা ও ভালোভাবেই জানে এখন শাহানুরের হাতে রিমোট যাওয়া মানে সারাদিন আর রিমোট হাতে না পাওয়া। শাহানুরের ধৈর্য এই অবধি ছিল। উঠে দাঁড়িয়ে সোজা দিবার ঘরে গেল ও। ড্রেসিং টেবিলের সামনে যে কয়টা প্রসাধনী পেল সব নিয়ে ড্রয়িং রুমের জানলায় ঘেঁষে দাঁড়িয়ে বলল, রিমোট দিবি নাকি এগুলো নিচে ফেলবো? হতবাক হয়ে বসে রইল দিবা। ফুস করে নিঃশ্বাস ছেড়ে রিমোট সোফায় ছুঁড়ে মারল ও। হনহনিয়ে এসে ভাইয়ের কাছ থেকে জিনিসপত্র নিয়ে চলে গেল নিজের ঘরে। শাহানুর জয়ের ভঙ্গিতে হেলে দুলে সোফায় গিয়ে বসলো। রিমোট হাতে নিয়ে পছন্দের মুভি খুঁজতে লাগলো। ঠিক সেই সময় পাশে থাকা দিবার ফোন আলো জ্বলে উঠল। অনিচ্ছাকৃতভাবে সেদিকে তাকিয়ে টিভির দিকে ফিরেছিল শাহানুর, কিন্তু সেকেন্ডের ব্যবধানে ওর মস্তিষ্ক ওকে মনে করিয়ে দিল এইমাত্র দিবার ফোনের স্ক্রিনে কি দেখলো। শাহানুর তৎক্ষণাৎ ফোনের দিকে তাকালো। রক স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান। সেখানে মেসেজে বাংলাতে লেখা, তাহলে 5টার দিকে পড়ার পাবলিক লাইব্রেরিতে চলে এসো। আর মেসেঞ্জার দাতার নাম জানো? স্ক্রিন লাইট বন্ধ না হওয়া অবধি শাহানুর এক দৃষ্টিতেই দিবার ফোনের দিকে চেয়েছিল। তারপর টিভি বন্ধ করে রুমে চলে আসলো ও। তারপর গোসল সেরে ব্যালকনি গিয়ে সিগারেট ধরালো একটা। 4:30টার দিকে শাহানুর যখন রুম থেকে বেরোলো, দিবা তখন নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে খোলা দরজা দিয়ে শাহানুর বোনকে লিপস্টিক পরতে দেখলো। অতপর টিভি অন করে সোফায় বসে গেল। দিবা একদম রেডি হয়ে গুনগুন করতে করতে রুম থেকে বেরোলো। ভাইয়ের সামনে এসে বলল, এখানে একটা পাবলিক লাইব্রেরি আছে, ওখানে যাচ্ছি। মাগরিবের আগেই চলে আসবো। বাসায় বাবা মা আসতে তো দেরি হবে। তো তুই কি বাসায় থাকবি নাকি বেরোবি? আমি কি চাবি নিয়ে যাবো? বেরোবো, কিন্তু তোর চাবি নাও লাগবে না। বাবা, আমার পরে বেরিয়ে তুই আমার আগেই বাসায় ফিরবি? ব্রেকআপ করে এত উন্নতি হয়ে গেল তোর? শাহানুর জবাব দিল না। ওর চোখ টিভিতেই। দিবা উত্তরের অপেক্ষাও করল না। বেসিনের আয়নায় চেহারা দেখে গলার দিকে চুল ঠিকঠাক করে বেরিয়ে গেল। ও চলে গেলে শাহানু তৎক্ষণাৎ টিভি বন্ধ করে ফেললো। নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু সময় সোফায় চুপচাপ বসে রইল। তারপর চলে গেল নিজের ঘরে। কাবার থেকে শার্ট বের করে গায়ে পড়তে পড়তে বেরিয়ে আসলো বাসা থেকে। শাহানুরের বাসা থেকে 5 মিনিট হাঁটলেই স্থানীয় গণগ্রন্থাগার।
গুগল ম্যাপ দেখে দেখে লাইব্রেরিটার সামনে এসে দাঁড়ালো শাহানু। লাল ইটের পুরনো দেওয়ালের একতলা বিল্ডিং এটা। দরজার দুপাশে দেওয়ালের খোপে ছোটোখাটো ইনডোর প্লাট রাখা, সামনে একটা নাম প্লেটে খোদাই করা বইঘর, ফ্রন্টেড বাই তারেক তালুকদার। দরজার বাইরে দুই পাশে বইয়ের স্তূপ, নাম না জানা লতানো গাছের সবুজ পাতা তাদের ওপর ঝুলছে। ভেতরে ঢুকলে কাগজপত্রের গন্ধে দম ধরে নাকে লাগে। শাহানুর চারপাশ দেখলো ছোট্ট ঘর, মাঠের ওপর ধীরে ধীরে ধুলোমাখা ফ্যান ঘুরছে, বইয়ের পাতা উল্টানোর শব্দ কানে আসছে, পায়ের নিচের শান বাঁধানো মেঝে, দেওয়ালে বহু পুরনো প্রচারপত্র, ছাপা পত্রিকাগুলো, হাতে লেখা নোটিশ, পোস্টার আর পত্রিকা টানানো, কাঠের পুরনো তাকে গাদাগাদি করে রাখা বই, সামনের তাকের সাথে দুটো সাইনবোর্ড, বই বা দিকে, পড়ার জায়গা ডান দিকে। শাহানুর বা দিকে এগিয়ে দিবাকে খুঁজতে লাগলো। পা দুটো বুকশিল্পের মাঝের গলি দিয়ে এগোচ্ছিল। হঠাৎই চুরির আওয়াজ, পেছন ফিরল শাহানু। সেখানে টুলের ওপর দাঁড়ানো মানবীয়কে দেখে এক প্রকার আটকে গেল। সালোয়ার কামিজ পরিহিত কোনো মেয়ে যে টুলের ওপর দাঁড়িয়ে সাথে কিছু একটা করছিল এটা চোখে পড়েছিল ওর। গুরুত্ব না দিয়ে তাকে পাশ কাটিয়ে চলে এসেছিল ও, কিন্তু মেয়েটা যে সাজ হবে তা কল্পনাও করেনি। হালকা গোলাপি রঙা থ্রিপিস ওর গলায় দুপাশ দিয়ে সামনে দেওয়া, কোমর অবধি লম্বা চুল, চুল কিছুটা উঁচুতে ঝুটি করে সাজকে শাহানুর সেদিন শাড়িতে কান্নারত অবস্থায় দেখেছিল, যার ফলে আজকে চিনতে কিছু সময় লেগেছে ওর। ডান হাতের ওপর তাক সাজেতে ঝাড়তে ঝাড়তে বা হাতের শেলফে দুইবার ঝাড়ি লাগালো সাজ। ওর হাতের স্টিলের সরু চুড়িগুলো ঝুনঝুনিয়ে উঠল। একবারের জন্য নিচে না তাকিয়ে ও ডান হাতের পিঠের গলার দিকে ডলা মারল। আবারও ঝাড়ার ব্যস্ত হয়ে বাম হাতের আঙুলে ইশারা করলো মেঝেতে জড়ো হয়ে রাখা বইয়ের দিকে। শাহানু টের পেল বইগুলো সাজাবে বলে ওইগুলো হাতে এগিয়ে দিতে বোঝে সাজ কিছু একটা হয় শাহানুরের, আর সেই কিছু একটা ছিল সাজের কাজে লাগার ইচ্ছে। টু শব্দ না করে বই হাতে তুলে নিল ও, একটা একটা করে সাজের দিকে দিতে থাকলো। সাজও কোনো দিকে না থেকে সেগুলো শেলফে সাজাতে লাগলো। যতটা মনোযোগ দিয়ে বই সাজাচ্ছিল শাহানু ততটা নিভৃতে ওকে দেখেছিল। সাজের হাতে চুরির রিমঝিম আওয়াজ ওকে যেন অন্য কোনো দিকে তাকাতেও দিল না। সাজের দিকে চেয়েই বই তোলা এগিয়ে দেওয়ার কাজ করছিল ও। কিছু সময়ের মধ্যেই মেঝেতে রাখা বই ফুরিয়ে যায়। হাত খালি হওয়ায় সাজ হুঁশে ফিরে শাহানুরের এখন কি করবে তা ভেবে পাচ্ছিল না। সাজ গোড়ালি উঁচিয়ে তখনও শেলফের ফাঁকা জায়গায় দেখছে আর বা হাত বাড়িয়ে বই চাইছে। দুবার চাওয়ার পরেও যখন ওর হাতে কোনো বই আসলো না, বিরক্তিতে কপাল কুঁচলে নিচে তাকালো। নিচে দাঁড়ানো মানবকে দেখে সাজের দৃষ্টি অনিয়মিতভাবে প্রসারিত হলো। আগের দিনের পরিকল্পনা মতো অভ্রকে নিয়ে লাইব্রেরি গোছাতে এসেছিল। এখানে তো এই মুহূর্তে অভ্রের থাকার কথা, কিন্তু পরপর মনে পড়লো ক্লাসমেট দিবার আসার পর ওকে বই দেখাতে নিয়ে গেছে ও, আর সেখানে এখন খয়েরি শার্টে কালো ট্রাউজার পরিহিত শাহানুর হামিদ দাঁড়ানো, ঘাড় উঁচিয়ে ওর দিকে চেয়ে এসে। আকস্মিকতায় পায়ের তলার মাটি সরে যাওয়ার এর কখনো এমন কিছু অনুভব করেনি সাজ, কিন্তু 2 দিন আগের অপবাদ দিয়ে ওর বিয়ে ভেঙে দেওয়া মানুষটাকে দেখে আজ ওর পায়ের তলার চুলটা ঢেউয়ের মতো দুলে উঠল যেন। সাজ টালমাটাল হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো। অবলম্বন হিসাবে সাজ বরাবর সেলফের বইগুলো আঁকড়ে ধরেছিল ও, কিন্তু লাভ হলো না। কিছু বোঝার আগে ঘটে গেল অঘটন। ধপাধপ বই পড়ার আওয়াজ শুনে চমকে উঠে দিবা অভ্র। দুজনেই এতক্ষণ একই টেবিলের উল্টো পাশে বসে বই পড়ার ভান করে ওদের মাঝে দুজনের চোখাচোখি হয়ে গেল। লাজুক হাসছিল। অভ্রকে সাজ কী কারণে লাইব্রেরিতে নিয়ে এসেছিল সে কথা ভুলে গিয়েছিল ও, কিন্তু ওকে ওর কাজে মনে করিয়ে দেয় লাইব্রেরির শোরগোল। টেবিলে বসা বাকি 3 জন মাথা তুলে তাকালো। অভ্রর সামনে থাকা বইটা বুকে তুলে তৎক্ষণাৎ এলোমেলো পায়ে দৌড় লাগালো। অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো দিবাও। 2 জন দ্রুততার সাথে ওইদিকে এগিয়ে আসার আওয়াজের উৎসের দিকে, কিন্তু আসার পর ওরা যা দেখলো নিজের চোখে বিশ্বাসই হলো না ওদের। শাহানু সাজ মুখোমুখি, চুলের ওপর দাঁড়ানো সাজ সামনের দিকে হেলে আছে। 2 হাত শাহানুরের কাছের সাজ খামচে ধরা, আর শাহানুর 2 হাত ওর কোমরে। দুজনেই পাথরের মূর্তির মতো আটকে আছে। বড় হতে হতে দুজনের চোখে প্রায় বেরিয়ে আসার উপক্রম। ঠিক নিচের সুজি ঘাড় উঁচিয়ে ওদের দিকে তাকানো, থেমে আছে একইভাবে। অভ্র স্বাভাবিক থাকলে হয়তো বলেই ফেলতো, কিন্তু অভ্র স্বাভাবিক ছিল না। এতটুকু আওয়াজ বেরোলো ওর মুখ দিয়ে। এর আগে বোনকে কখনো কোনো ছেলের সাথে কল্পনাও করেনিও, অথচ সেই আপুই এই মুহূর্তে কারো এতটা কাছে গা ছুঁয়ে দাঁড়ানো। আর সেই মানুষটা আবার কে? শাহানুর হামিদ।
যে কিনা 2 দিন আগে ভয়ঙ্কর অপবাদ দিয়েছিল সাজকে। অভ্র মাথা ঘোরায়, চোখ ঝাপসা হয়। ওর সাথে দাঁড়ানো দিবার অবস্থাও সুবিধের না। ও জানি গতকালকে মান্নার সাথে ব্রেকআপ হয়েছে শাহানুরের, এর মধ্যে আসছে আরেকজনের সাথে রোম্যান্স করতে আসবে না। তারপর সে যখন হয় মাশফিক তালুকদারের বোন, তখন তো আরও না। তালুকদার নিবাসের হওয়া ঘটনা অভ্রকে বলেছিল, যেহেতু দিবা ভাইয়ের স্বভাবের সাথে পরিচিত, তালুকদার নিবাসে হওয়া তাণ্ডবের কারণটা ওর বাবার থেকে জেনেছিল। দিবা সবে জমে থাকা শাহানুরকে ডাক দিতে যাবে, ওদের 4 জনের কানে সাঞ্জ, মাশফিকের কণ্ঠ শুনে চমকে ওঠে সবগুলো। একসাথে দরজায় তাকায় ওরা। মাশফিক শক্ত চোখ মুখে অভ্রকে দেখে ঢোক গিল একটা। উপস্থিত 4 জন কোনো কিছু মনে না থাকলেও সাজের নিজের অবস্থান মনে পড়ে। হুড়মুড়িয়ে সরতে যাচ্ছিল, কিন্তু তাতে ঘটল উল্টোটাই। পায়ের তলার টুলটা পিছলে গিয়ে আবারও পড়ে যাওয়ার দশা হলো ওর। শাহানুর মাশফিকের থেকে দৃষ্টি সরিয়ে সাজকে সামলালো। তবে এদের মধ্যে পরিস্থিতি ছিল আরও অনাকাঙ্ক্ষিত। সাজের কোমরে 2 হাত জড়িয়ে ওকে শূন্যে তুলে ঘুরিয়ে শাহানুরকে নিচে নামিয়েছিল। সাজ কিংকর্তব্য বিমূঢ়। এটুকু সময়ে ঘটে যাওয়া এত সময়ের মাঝে প্রস্তুত ছিল না ও। পায়ের তলার মাটি ফেরত পেয়ে এক দণ্ডের জন্য শাহানুর দিকে চেয়ে ভাইয়ের দিকে ছুট লাগালো, কিন্তু মুশফিক ওর দিকে তাকায়নি। পরিস্থিতি সামলাতে সাজ হাত নাড়িয়ে ভাইকে কিছু বোঝাতে যাবে, তার আগে পেছন থেকে কানে আসে, সরি। যতদূর অবাক হওয়া যায় অবাক হয়েছিল দিবা। ওর মনে হলো ও নিজের চোখগুলোই ভুল দেখছে, ভুল শুনছে। এদেরকে খুলে পরিষ্কার করে পুনরায় জায়গার মতো বসিয়ে দেওয়া উচিত। হাজারে বেপরোয়া কাজ করার পরেও ভাইয়ের মুখে এই সরি শব্দটা দিবা কখনো শোনেনি। স্বয়ং সারোয়ার হামিদও ছেলের মাঝে কখনো অনুশোচনা বোধ জাগতে পারেনি, অথচ সেই শাহানুর আজ সরি বলল, ওকে ঘুষি লাগালো, ওর কলার ধরা মাশফিক তালুকদারের বোনকে সরি বলল। বিমূঢ় হয়ে পেছনে ফেলল সাজ। শাহানুরের বরাবরের মতো সেই নির্ভীকতা চিত্ত। চারপাশ স্তব্ধ রইল। মুশফিক তেতে উঠল। বোনকে পাশ কাটিয়ে শাহানুরের দিকে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় ও। কাঁধের ব্যাগটা পাশে টেবিলে রাখে। শাহানুরের দিকে হাত বাড়ালো, কিন্তু শাহানুর ওর মার মুখে হাতটা ধরে ফেললো। মুশফিকের হাত থেকে নামিয়ে ধরে পেছনে দাঁড়ালো, সাজের দিকে উগিয়ে দিল ও বলল, আজকের জন্য না, সেদিন সবার সামনে ওভাবে কথা বলার জন্য সরি। শ্বাস আটকে সাজ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সেকেন্ড 2 সময় নিয়ে ওর বড় বড় চোখের বিস্ময়ে ভাষা বসলো শাহানুর। তারপর মুশফিকের দিকে চাইলো। হাত ছাড়ানোর জন্য বেশ ভালো মতো জোর খাটাচ্ছে সে, কিন্তু পারছে না। শাহানুর শান্তভাবে বলল, আর ইউ মিস্টার মুশফিক তালুকদার, সেদিন তোমার বোনকে সবার সামনে অপমান করেছিলাম বলে মেরেছিলেন, কিছু বলিনি। আজকে তোমার বোনকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। আপ্যায়নের পরিবর্তে আজও যদি হাত তুলতে আসো, এই হাত কিন্তু ঠিক থাকবে না। And I mean it. শাহানুরের মুঠিতে থাকা হাতখানা দুমড়ে মুছড়ে যাচ্ছে, এতটাই অনুভব হলো মুশফিকের। ওর চেহারায় ব্যথা ফুটে উঠল। শাহানুর ব্যাপটাকে আর বাড়ালো না, ছেড়ে দিল মুশফিককে। তারপর ওর কিঞ্চিত এলোমেলো হয়ে থাকা কলারটা 2 হাতে মুঠো করে পর মুহূর্তে সেটাকে ঠিক করার মতো করে হাত বুলালো। আর কেউ না বুঝলো, মুশফিক বুঝলো ওর জন্য নীরব সতর্কতা ছিল এটা। সেদিন যে ও শাহানুরের কলার ধরেছিল, এটাই ভোলেনি শাহানুর হামিদ। বা হাতের শার্টের ডান হাত আর একটু গুটিয়ে শাহানুর দিবাকে এর দিকে তাকালো। এক পলক ওর পাশের অভ্রকে দেখে নিয়ে পুরোনায় বোনের দিকে তাকিয়ে বলল, তুই কি এখন ফিরবি নাকি দেরি হবে? কেয়ামত দেখতে চাইছিল না দিবা। আলামত অবধি ঠিক আছে। কিছুটি না বলে গুটি গুটি পায়ে ভাইয়ের কাছে চলে আসলো। ডানাতের বৃদ্ধা আঙুলে প্যান্টের পকেটে বাকিয়ে বাইকের দিকে হাঁটা ধরল শাহানুর। মাশফিককে পাশ কাটিয়ে গেলে একেবারেই গা ছাড়া ভঙ্গিতে, কিন্তু সাজকে পাশ কাটানোর সময় কি ভেবে যেন দাঁড়িয়ে গেল। সাজ নড়ে চড়ে দাঁড়ায়। শাহানুর নমনীয় আওয়াজে বলল, সেদিন জেদের বসে তোমার নামে অনেক বেশি বাজে শব্দের ব্যবহার করে ফেলেছে। তোমার বিয়ে ভাঙার ইন্টেনশনও আমার ছিল না। পারলে ঘটনাটা ভুলে যাও। সরি এগেইন। দিবা এবারও বড় বড় চোখে বিস্ময় এঁটে ভাইকে দেখল। যে ছেলে জীবনে একবারও সরি বলেছে কিনা সন্দেহ, সেই ছেলে আজ একাধারে 3 বার সরি বলে ফেললো। কয়েক সেকেন্ডে সাজের চোখে চেয়ে জবাবের অপেক্ষা করেছিল শাহানুর, কিন্তু সে জবাব দিল না। নির্বোধের মতো চেয়েছিল শুধু। শাহানুর দেরি না করে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। পেছন পেছন চলে গেল দিবাও। ওরা গেলে সাজ সামনে দাঁড়ানো মাশফিকের পিঠের দিকে তাকিয়ে রইল। তার 2 হাত শক্ত, আর সামনে দাঁড়ানো অভ্র শুকনো ঢোক গিলছে। মেঝেতে হাঁটাহাঁটি করে এতক্ষণ কাহিনী দেখা সুজি এবার লাফিয়ে চুলটার উপর উঠে বসলো। মায়া ভরা চাউনিতে দেখতে লাগলো মুশফিককে। বেচারা তার আদরের বোনকে আজ শত্রুর বাহুডোরে দেখেছে। শত্রুর সাথে পেরে উঠলো না, সাজকে কিছু বলতেও পারবে না। আর সবচেয়ে কষ্টের যেটা, যাকে বলতে পারবে, যার সাথে দুনিয়ার রাগ খাটাতে পারবে, সে অভ্রের কাহিনীটা মাশফিককে মিস করে গেছে। ও জানলো না ওর ছোট ভাই ওরই শত্রুর বোনের প্রেমে মেজেছে।
আহারে মুশফিক তালুকদার, আহারে। বাসায় ফিরে কপাল চেপে ধরে ড্রয়িং রুমের সোফায় বসে গেল শাহানুর। কোনো কথা বলল না, কিন্তু দিবার চুপ থাকার কষ্ট করছিল। নিজের ঘরে না গিয়ে ভাইয়ের সামনে দাঁড়ালো ও। মুশফিক তালুকদারের সাথে শাহানুরের রেষারেষি ইতিমধ্যে ওর আর অফিসের জন্য সুখকর নয়। প্রথম দিকের বাইক পোড়ানো দিয়ে ঝামেলা, আর পরে সাজের সম্মতের দিনের মারামারি, দুই নিয়ে দুজনের বেশ ভালোই চিন্তায় ছিল। এর মাঝে আজকে আবারও সাজকে কোলে তোলার কাহিনী, আবারও মুশফিকের মারমুখী আচরণ, আর শাহানুরের ওর কলার ধরে হুমকি দিয়ে আসা। কোনো কিছুই দিবার অনুকূলে ঠেকছিল না। যদি না শাহানুর আজ লাইব্রেরিতে যেত, এসবের কিছুই ঘটতো না ওখানে। তাই পুরো দোষটা ভাইয়ের কাঁধে চাপালো দিবা। ঈষৎ রাগ নিয়ে বলল, ঘোরার জায়গা পাচ্ছিলি না? জীবনেও লাইব্রেরিতে পা না দেয়া জীব, তুই আজ লাইব্রেরিতে গিয়েছিলি কেন? কপাল থেকে হাত নামিয়ে শাহানুর বোনের দিকে তাকালো। দিবা আদতেও বুঝে ওঠেনি ওর ভাই যে গণগ্রন্থমুখী হয়েছিল। দাঁতে দাঁত চেপে অতি কষ্টে শাহানুর সংবরণ করলো নিজেকে। চিবিয়ে চিবিয়ে জবাব দিল, তোর জানুকে দেখতে। মানে? গুনে গুনে 4টে ভাঁজ পড়ে দিবার কপালে। শাহানুর কোলের কুশান পাশের সোফায় ছুঁড়ে মেরে দাঁড়ালো। খোঁচানো আওয়াজে বলল, প্রেম করার জন্য আর ছেলে পেলি না? শেষমেশ ওই মুশফিক তালুকদারের ভাই। দিবা ঠক গেল একটা, বুঝে উঠল সব শেষ, কিছুই করা নেই আর। আগ্নেয়গিরিতে ভূমিকম্পটা ওই তুলেছে, এখন অগ্নুৎপাত তো হবে। কিন্তু দিবা তখনও বুঝে উঠল না ওর আর অভ্রের বিষয়ে শাহানুর টের পেল কিভাবে। সমাল দেওয়ার জন্য শেষ চেষ্টাটা করতে আরও একটা ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, কিসের কি সব বলছিস? প্রেম কিসের? অব্র আমার ক্লাসমেট। কি ধরনের ক্লাসমেটের নাম হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে জানো আর লাভ ইমোজি দিয়ে সেভ করা থাকে, তা আমার বেশ ভালো মতোই জানা আছে, তোকে বলতে হবে না। ধরাটা ঠিক কিভাবে খেয়েছে তা দিবার বুঝতে বাকি রইল না আর। কথা বলাই এবার ভুলে গেল ও। শাহানুর এক হাত কোমরে আর এক চুলে উল্টে অস্থিরভাবে এদিক ওদিক দেখলো, ফের বোনের দিকে চেয়ে অবিশ্বাসী কণ্ঠে বলল, একটা কথা বলতে দিবা, তোর ক্লাসে বা আশেপাশে কি আর কোনো ছেলে ছিল না? আর কোনো জুৎসই, আচ্ছা জুৎসই লাগবে না, কোনো ল্যাংরা খোরা টোকেও কি এসে প্রপোজ করেনি তোকে? এত বড় হয়েছিস, কখনো কোনো সেলিব্রিটি ক্রাশও কি ছিল না তোর, যেখানে যার সাথে প্রেম করতে হতো আমাকে বলতি, আমি হ্যান্ডেল করতাম সবটা। এই শালা অভ্র তালুকদারই কেন? প্রেম শুরু হওয়ার 6 মাসের মধ্যেই ওর ভাই আর আমার ভাইয়ের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে, সেটা কি আমি জানতাম? মনের কথাটা মনেই মাটি চাপা দিল দিবা। মুখে আর আনলো না, কথা বলা মুখে তো আর ওর নেই। বোনকে চুপ থাকতে দেখে শাহানুর দম নিল, গলা ঝেড়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এদিক ওদিক দুইবার পায়চারি করে পুনরায় বোনের সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা যা হওয়ার হয়েছে, তুই আমাকে ব্যাস এটা বল, এসবের শেষ কোথায়? আই মিন তোদের ছেলেখেলা প্রেমের ভ্যালিডিটি আর কতদিনের? প্রসারিত চোখে দিবা ভাইয়ের দিকে চায়। শাহানুর এমনভাবে চেয়ে আছে ওর দিকে, সে ধরেই নিয়েছে অভ্র আর ওর প্রেমের নেহাতি সময় কাটানোর আবেগ। কোনো রকমেই ভবিষ্যৎ নেই এর। কিন্তু বিষয়টা তো এমন না, আর মিথ্যে বলার উপায়ও ওর নেই। তাই ভাইয়ের থেকে দৃষ্টি সরালো দিবা, থমথমে কণ্ঠে বলল, এফ ফর ট্রিনিটি। শাহানু পুনরায় প্রসারিত চাইল। ওর 16 বছরের বোন ওর সামনে বসে ওকে জানাচ্ছে তার আর অভ্র তালুকদারের প্রেমের সম্পর্কের স্থানীয় নাকি চিরন্তরের জন্য। শাহানুর হামিদ হাসি মুখে মুশফিক তালুকদারকে ট্রে ভরা মিষ্টি এগিয়ে দিচ্ছে চোখের সামনে। এখনও দৃশ্য ভেসে উঠতে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল শাহানুর, এখনই মুশফিক তালুকদারকে আমার বিয়ে হিসাবে ট্রিট দেওয়া লাগবে? আটকে উঠে মাথা সর্বোচ্চ নিচু করে নিল দিবা, সামনে হাত কচাতে লাগলো। বোনকে ভয়ার্ত দেখে শাহানুর চোখ বন্ধ করে নিল, একটা দম ফেলে শান্ত করলো নিজেকে। তারপর চোখ মেলে দিবার হাতে ধরে ওকে সোফায় এনে বসালো। কিচেনে গিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিজেও বোনের পাশে এসে বসে গেল। শাহানুর পানির গ্লাস এগিয়ে দিল দিবাকে। দিবা কাচুমাচু হয়ে বসেছিল, কিন্তু এবার অবাক হয়। এই ভাইকে তো নিজেও কোনোদিন পানি ঢেলে খাওয়ায়নি, আজ সেই শাহানুরই ওকে এইভাবে পানি এগিয়ে দিচ্ছে। পানির গ্লাসটা হাতে নিচে 2 ঢোক খেয়ে ওটা সামনের টেবিলে রেখে দিল দিবা। শাহানুর এবার ওকে বেশ নমনীয়তার সাথে বলল, দেখ দিবা, তোর প্রেম করো নিয়ে আমার কোনো সমস্যা নেই, কখনো ছিল না বা থাকবেও না। এই বয়সে একজনের প্রতি ভালো লাগা কাজ করবে, আবেগ আসবে, এমনটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তাই মায়ের হাজারবার বলা সত্ত্বেও আমি কখনো তোকে স্টক করিনি, উল্টো মাকে বলেছে তোর সাথে ফ্রেন্ডলি ব্যবহার করতে। আমি নিজেও মানহার বিষয়টা এই কারণে তোদের জানিয়েছিলাম, যাতে তুই বুঝতে পারিস
আমাদের নিজেদের লাইফ নিয়ে সব ধরনের ভালো ডিসিশন নেওয়ার স্বাধীনতা আমাদের আছে। বাবা মা সেখানে কোনো আপত্তি করবে না। আর বাবা তো অলরেডি তোর বেস্ট ফ্রেন্ড, তাই আমার ধারণা ছিল তুই কোনো ভুল পথে যাবি না। তোর লাইফে কেউ চলে আসলে তুই নিজে থেকে আমাদের জানাবি। এর জন্য কাল তোর ফোনে অপলোড টেক্সট নোটিফিকেশন দেখে আমি অবাক হয়েছিলাম। ভাবছিলাম আমরা বন্ডিং ঠিক কোথায় কমতে রেখেছে যে তোর মনে হলো আমরা কখনো তোকে সাপোর্ট করবো না। এত স্বাধীনতা দেবার পরও তোর কেন মনে হলো তুই কাউকে পছন্দ করছিস, সেটা আমাদের জানানো যাবে না? আমাদের ভুলটা কোথায়? ভাইয়ের দিকে তাকিয়ে থাকতে গিয়ে চোখ ভরে উঠেছিল দিবার। শাহানুর এর বলা শেষ হলে পুনরায় মাথা নিচু করে নিল ও। এক সেকেন্ড চুপ থেকে হুট করে শব্দ করে কেঁদে ফেললো। শাহানুরের কথায় কোনোদিন ওর অপরাধ বোধ হয়নি, আর সেটাও এত বেশি দিবা তা কোনোদিন কল্পনাও করতে পারেনি। ওদিকে শাহানু বিমূঢ়। যখন ধমক দিল তখন কাঁদল না, আর এখন এত সুন্দর করে বুঝিয়ে বলার পর এইভাবে কাছে। নারী জাতির এই হিসেব মিলল না ওর। বোনকে টিস্যু বক্স এগিয়ে দিল শাহানুর। দিবা টিস্যুতে নাক মুছতে মুছতে অস্পষ্ট স্বরে বলল, আই এম সরি। কেন? মাথা মোটা, তোর বোঝা লাগবে না। সোফায় গা এলিয়ে দিয়ে বসলো শাহানুর। গমগমে আওয়াজে বলল, লাইব্রেরিতে গিয়েছিলাম তোর চয়েস দেখতে, তোকে স্টক করতে না বা তোর জানুকে পেটাতে না। তুই যদি এসব ভেগ বইবে কাঁদতে থাকিস তো থাক, আই এম নট গোয়িং টু সে সরি। হ্যাঁ, আমাকে কেন সরি বলবি তুই? তুই তো সরি বলবি শাহজাবুকে। শাহানুর আটকায় ঘাড় কাত করে তাকিয়ে রইল বোনের দিকে। দিবা মাথা তুলল, লাল করা নাক চোখ আর ফোলানো গাল নিয়ে বলল, তাও একবার দুইবার না, 3 বার। বোনের কথায় দৃষ্টি সরালো শাহানুর। লাইব্রেরির পুরো ঘটনা মনে পড়ে যায় ওর। পড়ে যেতেই উদ্যত সাজের কোমর ধরা, বড় বড় চাউনি, কাঁধে সাজের হাত, ওকে শূন্য তুলে টুল থেকে নিচে নামানো। দিবা দেখলো ভাই ঢোক গিলছে। ও নিজেও এবার শাহানুরের দিকে পানির গ্লাস বাড়িয়ে দিল। শাহানুর কিছুটা হকচকিয়েই পানির গ্লাস হাতে নিল। দু ঢোকে পুরো গ্লাস শেষ করে বলল, বাবা মাকে অভ্রর বিষয়ে এখনই কিছু বলিস না, যখন বলার হয় আমি বলে দেব।